এবং প্রত্যেকে আপনি খেয়াল করবেন যখন আবু সাঈদের ছবি আঁকে তার হাতে কিন্তু একটা লাঠি দেয় এবং এবং সেখানে ক্যাপশন দেয় নিরস্ত্র ছাত্রদের উপর হামলা। পুলিশকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সময় যখন আপনি লাঠি নিয়ে আঘাত করতে যাবেন, পুলিশকে আপনাকে চুমা দিবে না গোলাপ ফুল দিবে? কোনটা দিবে আপনার মনে হয়? পুলিশের যে দায়িত্ব সরকারি আদেশ পালন করা, সে ডেফিনেটলি ওইটা করবে। যতক্ষণ না পর্যন্ত তার উপরে ফায়ার করার পারমিশন আসতেছে ততক্ষণ পর্যন্ত সে সামহাও জিনিসটাকে অ্যাভয়েড করে যাবে। কিন্তু সেম জিনিস দেখেন 2025 সালের 16ই জুলাই যখন গোপালগঞ্জে কোনো প্রোটেস্ট নাই, কিচ্ছু নাই, কোনো কারণ ছাড়া আর্মি পাঠায়, নৌবাহিনী পাঠায় গোপালগঞ্জের ছেলেদের মারা হইলো, তখন কিন্তু কারো কিছু কাঁপে নাই এবং তারা কোনো পুলিশকে অ্যাটাক করতে যায় নাই, পুলিশকে ঢিল ছোড়ে নাই, পুলিশকে লাঠি সোটা দিয়ে পিটায় নাই, কিছুই করে নাই। তারপরেও সেই আর্মি এবং পুলিশ গোপালগঞ্জে 16ই জুলাই আমাদের 5 জন ভাইকে মেরে ফেলছে এবং অসংখ্য মানুষকে পুরা গোপালগঞ্জ পুরুষ শূন্য করে ফেলছিল অ্যারেস্ট করতে করতে। এবং আমাদের যে প্রিয় উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল তা এবং লেদার আসিফ, আপনার দুই প্রিয় আসিফ, তারা কন্ট্রোল সেন্টারে বসে বসে লাইভে এই মার্ডারটা দেখতেছিল বসে বসে। এটা কিন্তু দুনিয়ার যে কোনো দেশের যে কোনো মানে সভ্য দেশের আইনেই এটা কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ যে ওরা বসে বসে লাইভে এরকম মার্ডার করাচ্ছে সরকারের বাহিনী দিয়ে, ওপেনে বলতেছে মার, আরো জোরে মার। নানা ধরনের ফুটেজ আমাদের কাছে কিন্তু রয়ে গেছে আপা, 1 বছর 24 সালের ফুটেজ আছে, 25 সালের ফুটেজ আছে, কিন্তু ওই যে 24 সালে যারা হা হুতাশ করে বুক চাপড়ায় কান্ত, 25 সালে তাদেরকে আমরা দেখতে পাইনি। এবং 26 সালে মজার কাহিনীটা দেখেন, 24 সালে যারা কান্নাকাটি করছে 26 সালে এসে তাদেরকে টেনেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো প্রোগ্রামে নিয়ে যাওয়া যাচ্ছে না। যাদের আইডল, যাদের আদর্শ, সে এলাকার মানুষজন এদেরকে পাত্তা দিচ্ছে না। অথচ দেখেন আমাদের প্রিয় চুম্মা শফিকের কথা মতো অর্ধ শতাব্দী আগের জিনিস নিয়ে আমরা নাকি টানাটানি করি, অথচ তার নিজেকেও কিন্তু সংসদে বলতে হয় যে আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মুক্তিযুদ্ধের চাদরটাই গায়ে টানতে হয়, নাইলে কেউ বাল দিয়া গুনে নাই। যে 71কে ঢেকে দেওয়ার জন্য যে 24 তারা ঘটাইছে সেটা কিন্তু আলটিমেটলি তাদের কোনো কাজে আসে নাই। মানুষজন বেশি দিন খায় নাই, খুব বেশি দিন খায় নাই। হ্যাঁ, কিছু গারল আছে আবার, যুগে যুগে কিছু গারল থাকে, আছে, ফিউচারেও থাকবে, ব্যাপার না, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এই ভণ্ডামিটা ধরে ফেলছে। কালকে আমার এখানে তো 16 তারিখ প্রায় শেষ, সন্ধ্যা হয়ে গেছে। কালকে রাত থেকে 16 জুলাই নিয়ে যতগুলো নিউজ হয়েছে সেইখানে আবার বিশ্বাস করবেন না, আমি রিয়েক্ট কমেন্ট করার আগে আমি চেক করছি যে ওইখানে মানুষজন কতজন মানুষ দুঃখ পাচ্ছে, কতজন মানুষ দুঃখের কমেন্ট করতেছে। আমি খুবই আশ্চর্যজনিত হয়ে চেক করলাম, মানে হাহার বন্যা ভেসে যাচ্ছে সব। কি অদ্ভুত! আমি তো ফেসিবাদের দোষর, আমরা তো হাহা দিবই। নর্মাল মানুষজন ওদের প্রতি এত বীতশ্রদ্ধ কেন? ফেসবুকে যারা নিউজ চ্যানেল পড়ে সবাই তো আর আওয়ামী লীগের দোষর না, তাই না? আওয়ামী লীগের মতো নিষিদ্ধ দলের সদস্য হইতে পারে না একটা নিউজ চ্যানেলের প্রত্যেকটা মানুষ। প্রত্যেকটা নিউজের নিচে হাহা, যতবার গৌরবময় জুলাই পোস্ট আসছে ততগুলোর মধ্যে হাহা জয় যুক্ত হচ্ছে। এই কি অদ্ভুত ব্যাপার বলেন আপা, আমি এরকম জিনিস দেখি নাই। অথচ আমাদের যে মুক্তিযুদ্ধের পেজ আছে যে 71 সালের আজকে, এটা তো এসব হাহা তো রিয়েক্ট দিচ্ছে, এসব হাহা তো তোমরা দেওয়া, পয়সা দিয়ে তোমরা বুস্ট করে দেওয়াচ্ছ, লীগের বট বাহিনী দেওয়াচ্ছে এসব হাহা। আপা বট কারা পালে সেইটা কিন্তু ওরা নিজেরাই স্বীকার করছে অনলাইনে। আওয়ামী লীগের যদি বট পালার টাকা থাকতো আপা, তাহলে তো আওয়ামী লীগ অফলাইনেও লোক নিয়ে আসতে পারতো টাকা দিয়ে। কিন্তু আওয়ামী লীগ যারা করে ওরা তো টাকা দিয়ে লিগ করে না, কোনো কিছু লোভে করে না। দেখেন আমাদের ছেলেরা 16ই জুলাই 25 সালে শহীদ হয়েছে গোপালগঞ্জে, ওদেরকে কি আপনি টাকা দিয়ে মাঠে নামাইছিলেন? কেউ নামাইছিল? বা বলতে পারবে যে আর্মির সামনে আর্মির মাইর খেয়ে গুলি খেয়ে ওরা অস্বীকার গেছে যে আমরা জয় বাংলার লোক না? ওরা তো এরকম না। এখন পর্যন্ত যারা জেলে আছে, আজকের দিনেও যারা অ্যারেস্ট হচ্ছে, প্রত্যেকটা মানুষ, ছোট ছোট বাচ্চারা জয় বাংলা স্লোগান দিচ্ছে ওপেনলি, বলতেছে হ্যাঁ জয় বাংলা স্লোগান দিছি। তো বডি ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স। এই যে দেখেন 2 বছরের মধ্যে যার পরিচয় দিতে সবাই লজ্জা পায়, 2 বছরের মধ্যে যাদেরকে সবাই অস্বীকার করে, আর এখনো দেখেন এই যে
চুম্মা শফিকের কথা মতো অর্ধ শতাব্দী পার হয়ে গেছে, জয় বাংলার আবেদন এখনো কমে নাই। জয় বাংলা শুনলে রাজাকারদের গা চিরবির করে ওঠে। এবং আপনি মজার কাহিনী দেখেন, 24শে জুলাইয়ে যখন কোনোভাবেই কিছু হচ্ছে না, তারা কার নাম নিল? বঙ্গবন্ধুর নাম নিল। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠয় নয়, বঙ্গবন্ধুর ভাষণ বাজাইলো, কারণ ওরা জানে বঙ্গবন্ধুর ভাষণ না বাজাইলে, বঙ্গবন্ধুর নাম না নিলে নর্মাল মানুষজন ওদের পাশে যাবে না। এই ইন্দ্রা, দিছে তোমার একজন পাহারাদার আসছে, দেখো। হ্যাঁ আপা, ওদের জন্য নিন্দ করে বাসি আমি সবার চেয়ে ভালো। আমাদের যারা সমর্থক ওরা থাকুক না থাকুক, এই হেটাররা সব জায়গায় থাকবে। সো আই লাভ দেম, কারণ ওরা আছে বলেই আমাদের এত বারবারন্ত হচ্ছে, বুঝছেন? কারণ শুধু সমর্থক দিয়ে তো দুনিয়াতে চলা যায় না, বুঝছেন না? ওরা এটা বুঝতে পারে না। বুড়া হওয়াও কিন্তু একটা কি জানি বলে অফেন্স। ওর মা বাবা বুড়া হয় নাই, ও চিরযৌবনা থাকবে। না, ওর মা বাবা বুড়া হয়েছে কিনা ওর পক্ষে জানা সম্ভব না, কারণ হচ্ছে যে বাপ মায়ের পরিচয় জানে না, সে কি করে জানবে যে বাপ মা বুড়া হয়েছে কিনা? তার নামটা দেখো, মনপিন জোড়াখালি। বললাম না, আপনি যে বলতেছেন ওর বাপ মা বুড়া হয়েছে, ওর বাপ মা বুড়া হয়েছে কিনা ও কি করে জানবো? ওকে ওদের কোনদিন দেখছে? ও বড় হয়েছে রাস্তাঘাটে লাত্তি বাঁধা খায়া। ও তো এরকম, ওর তো এটা পক্ষে সম্ভব না বোঝা যে মানুষজন বুড়া কি করে হয়, বাপ মার বয়স হইলে কি হয়, বা বয়স হইলে মানুষ কি হয়। এই যে কমেন্ট পড়লাম, এখন কি বালটা ছিল গেল। 2 বছরে মনে করেন ওরা যখন দেখলো যে কোনোভাবেই লোকজনকে কাছে টানা যাচ্ছে না, নানান বুজুং ভাজুং দিয়ে, তখন তারা বঙ্গবন্ধুর নামটা ইউজ করলো। এবং যখন মানুষজনকে কনভিন্স করলে এই বলে, দেখেন মেয়ের শাসনামলে আমরা বাপের ভাষণ বাজায় মেয়ের বিপক্ষে আন্দোলন করতেছি। আপনারা বুঝতে পারেন আমরা কতটা হনেস্ট, আমরা কতটা সৎ। আমাদের গণতন্ত্রের ইমাম ভটকো নাহিদ বলেছে, শহীদদের ইমাম মানে আবু সাইদ হয়েছে শহীদদের ইমাম। মানে কি বলবো আপা, বলেন? এরা সার্কাস বানায় ফেলছে। মানুষজন সার্কাসে যায় যখন স্ট্রেসড থাকে, একটু রিল্যাক্স হইতে, চিল হইতে। আমিও গেছি, রিল্যাক্স হয়ে চিল হইছি, এন্টারটেইনমেন্ট দেখে আসছি। কিন্তু সেই সার্কাস কিন্তু রিয়েল লাইফে মানুষজন 24/7 দেখে না। যে কারণে দেখেন 24 সালের পরে 26 সালে সেই সার্কাস কেউ খাইতেছে না। মানে মন্ত্রী নিউজ চলে আসছে, ফটোকার্ড, যে বেরোবিতে প্রোগ্রামে লোকজন আসে নাই দেখে সে হতাশা প্রকাশ করতেছে তার বক্তব্যে। ভাবেন। এবং এখন পর্যন্ত 26 সালে মুক্তিযোদ্ধারা বয়কট করে আসে কোনো প্রোগ্রাম যেখানে রাজাকাররা থাকে, জামাতের লোকজন থাকে। তারা গর্বে মাথা উঁচু করে বয়কট করে আসে এবং লোকজন তাদেরকে সাপোর্ট করে। কতদিন হয়ে গেছে? 55 বছর হয়ে গেছে। এখনো মানুষজন মুক্তিযুদ্ধ শুনলে মানুষজনের গায়ে লোম দাঁড়ায় যায়। ফেসবুকে আমি যেটা বলতেছিলাম, 71 সালের আজকের দিন অনুযায়ী মুক্তিযুদ্ধের কি ঘটনা, মুক্তিযুদ্ধের দিনপঞ্জি, সেটা অনেক পেজে পোস্ট করে দিন মিলায়। সেইখানে দেখবেন হাজার হাজার লাভ রিয়েক্ট, হাজার হাজার স্যাড রিয়েক্ট। কেউ কিন্তু তাদেরকে ডিজোন করে নাই, কারণ আমাদের মুক্তির ইতিহাস একটাই, 71-এর মুক্তিযুদ্ধ। সেটাকে আপনি কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে পারবেন না। এই যে দেখেন এরা যে এত চেষ্টা করে শেষমেশ এদেরকে এই 26 সালের 12ই ফেব্রুয়ারি অতি সুষ্ঠু নির্বাচনেও মুক্তিযুদ্ধের পক্ষে বলতে হয়েছে। হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক। জামাত কিন্তু 71-এ মানবতা বিরোধী অপরাধ করছিল, এগুলো বললে তাদেরকে ভোট টানতে হয়েছে। বোঝেন, এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ ছাড়া তারা কেউ চলতে পারবে না। এবং দেখেন ওদেরকে ডজ দেওয়ার পরে এখন প্রত্যেকটা আমাদের যে প্রিয় মুচলেকা ভাইয়ার সরকারে মানুষজন, আমরা যেটা বললাম যে আমি তো ফ্যাসিবাদের দোষর, আমরা তো হাহা দিবই। নর্মাল হাহাতে এক একটা নিউজ ভরে থাকে। আমি এরকম দেখি নাই আপা, আমি এরকম সার্কাস হ্যাঁ দেখছি। আমি এই মুহূর্তে দেখে একটা নিউজ বলি, আবু সাইদকে একটা পোস্ট দেওয়া হয়েছে, সেখানে 27,000 রিয়েকশন, তার মধ্যে 17,000 মানে এই সার্কাসটা, আমি সেটা বললাম যে এই সার্কাসটা মানুষজনকে বেশি দিন খাওয়ানো যায় না। এবং ওর ফ্যামিলি কন্টিনিউয়াস কান্দে কোটে যাচ্ছে যে আমাদের এই হয় নাই, আমাদের সেই হয় নাই। মানে ছেলে ব্যবসা, লাশ ব্যবসা, ওদের জামাতের রাজনীতি যে কি পরিমাণ ইম্পর্টেন্ট, এইটা মানুষজনের এখন বোঝা উচিত, সবসময় বোঝা উচিত। আমরা মন খারাপ হয় আপা যে 5ই আগস্ট আমাদের এত মানুষজন মারা গেল। হ্যাঁ, যারা আমাদের কেপিআই, তারপর আমাদের সরকারি স্থাপনা সবকিছু ধ্বংস করতে গিয়ে মারা গেছে, ওরাও তো মানুষ। শিবির হইলেও তো ওরা মানুষ, তাই না আপা? সুইসাইড স্কোয়াড হোক, যাই হোক, মানুষ তো মারা গেছে, সন্তান তো মারা গেছে মানুষের। মায়ের কষ্ট তো আর
মনে করেন ওরা যতই ট্রেন্ড হোক যে আমার সন্তানকে আমি কোরবানি করব শিবিরের জন্য, জামাতের জন্য, তারপরও আমি অ্যাজ এ হিউম্যান বিং আমি যেটা চিন্তা করি, মানুষ তো মারা গেছে, ওরা যে এত বছর একটা সন্তানকে লালন পালন করে বড় করছে, না হয় কোরবানির উদ্দেশ্যেই বরণ করছে, একটা সন্তানের সাথে হাজার হাজার মেমোরি থাকে, সেই মেমোরি তারা কোরবানি দেবে, দেখ কোনো সমস্যা নাই। কিন্তু এই যে এতগুলা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে ওরা কি বলছে, দেশ সংস্কার করবে, হ্যান করবে, ত্যান করবে, আলটিমেটলি ওরা যে চাইছিল ওটা কিন্তু পায় নাই। মাঝে দিয়ে ওরা এখন খালি কান্দাকাটি করে, হ্যাঁ আমাদের রক্ত কি বৃথা গেল, মানে ওরা চাইছিল পাকিস্তানের সাথে রিকনসিলিয়েশন, সেটা হচ্ছে না, সেই দুঃখে হাত পা নেড়ে চিৎকার করে করে ওরা কান্নাকাটি করে। লাইভে এসে দেখবেন প্রচুর প্রোগ্রাম আছে, শহীদের বাপ মায়েরা কাঁদতেছে। মানে ওরা কি বুঝে শহীদ হইতে গেছিল, সেইটা আমার প্রথম প্রশ্ন। কারণ যেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলতেছিলেন যে এগুলা কিন্তু জামাত শিবিরের ষড়যন্ত্র, আপনারা আপনাদের সন্তানকে ঘরে নিরাপদে রাখুন, বাইরে বের হতে দিয়েন না, প্রচুর ষড়যন্ত্র চলতেছে। এখন দেখেন উনি একটা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে কি আপনাকে রসগোল্লার মতো মুখে তুলে দিবে যে শোনো ডিপ স্টেট কিন্তু এগুলা লাড়াচাড়া করে এনজিও দিয়ে এগুলো করাচ্ছে? এটা কি উনি পাবলিকলি অ্যাড্রেস করবেন? এটা কি সম্ভব? অনেকে বলে যে সরকার ছিল, সরকার কেন আমাদের সাবধান করে নাই? প্রধানমন্ত্রী নিজে যেখানে বলতেছিলেন যে জামাত শিবিরের ষড়যন্ত্র, আপনারা পাতা ফাঁদে পা দিয়েন না, পা দিয়েন না, বারবার উনি সাবধান করার চেষ্টা করছেন, আপনাদের সন্তানদের নিরাপদে রাখুন, ঘর থেকে বের হইতে দিয়েন না। যখন এই কথা প্রধানমন্ত্রী বলছেন, এরপরেরটা কিন্তু খেলার চালটা অন্যদিকে ঘুরে গেছে। ঘরে থাকা মানুষজনকে প্যারালালি গুলি করে করে মারা হয়েছে, মানুষজনকে উত্তেজিত করানোর জন্য যে দেখো ঘরেও তোমরা সেফ না, এই সরকারের আমলে তোমরা কেউ সেফ না। বুঝছেন মানে ষড়যন্ত্রটা কত লেভেলে করা হয়েছে। এবং এখন মানুষজন, আমি কমেন্টটা মাত্র দেখলাম, আমাকে দেখানোর জন্য আপনি এতক্ষণ ধরে ধরে রাখছেন। এখন মানুষজনকে দেখেন ডেকে ডেকেও কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। যে 24-এ এক কথায় মানুষ, ইনফ্যাক্ট আগস্টের বন্যা পর্যন্ত কোথায় কোথায় মানুষ রাজুতে চলে আসতো, এখন দেখেন হাত পা ধরে কোনোভাবেই নেওয়া যাচ্ছে না, কেউই যায় না, মানে কেউ যাইতে চায় না। ইটের কি কারণ? কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলেন, দেখেন মানুষজন ঠিকই যাবে। সেই মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর স্লোগান বাজায়ে, রিয়েলিটি মাইন্ড না নেও, এই ভাষণ বাজায়ে বাজায়ে তারা বাংলার মানুষজনকে ধোকা দিছে। যে বলছে যে তার মেধা না কোটা, মেধা না কোটা, এই স্লোগান দিয়ে দিয়ে আসছে, আজকে তারা কোনো মেধার কোনো প্রশ্ন নাই, কোটার কোনো বালাই নাই, কোনো ধরনের কোনো নিয়োগ সার্কুলার ছাড়াই, বিজ্ঞাপন ছাড়াই তাদের নিয়োগ হয়ে যাচ্ছে। এই বৈষম্যবিহীন বাংলাদেশি তারা চাইছিল আপা, যে 17 বছর একটা দল ক্ষমতায় থাকলে ডেফিনেটলি অনেকে অনেক ভাবে উপকৃত হয়, সুবিধা পায়, এটা অস্বীকার করার কিছু নাই, এটা সবাই জানে। তাদের কথা ছিল ওরা যেহেতু সরকারে বসে সুবিধা পাইতেছে, তাহলে আমরাও গিয়ে কিছুটা খাই আসি। আপনি এক একজনের চেহারার দিকে তাকান, কোষা জাহিদের পর্যন্ত গা চকচক করতেছে, আনবিলিভেবল। জানুয়ারি মাস পর্যন্ত যে কোষা জাহিদের মুখ দেখলে মনে হইতো যে এর বাপ মা জীবনে এরকম পুষ্টিকর খাবার খাওয়ায় নাই, সে মুশতাক রহমানের তথ্য উপদেষ্টা হয়েছে 5 মাস হয় নাই, গাল গোল ফুলে চকচক করতেছে। দেখছেন কোনোদিন? একটু অন্য প্রসঙ্গে আসে, যে দেশে তো একটা বন্যা চলমান, একটু বৃষ্টি কমেছে ইতিমধ্যে, তো 10 লাখের উপর মানুষ পানিবন্দী, এবং মানুষের নানা ধরনের ভোগান্তি, এবং এই যে মনসুন আপরাইজিং নামে একটা কাজ করেছিল তারা জুলাই 2024-এ, তারা তো একটা জিনিসের নাম দেয়, সিআইএ এগুলার নাম দেয়, আমাদেরটার নাম ছিল মনসুন আপরাইজিং। তো সেই মনসুন আপরাইজিং এর সময় এখন মনসুন এক্সাম শুরু হলো, এক্সাম দিচ্ছে ছেলেমেয়েরা, কেউ বলছে, অনেক ট্রল দেখেছি, সাঁতার পারো তো, সাঁতার না পারলে হবে না, হবে না, পরীক্ষা দিতে হলে সাঁতার জানতে হবে, এই ধরনের নানা ধরনের ট্রল দেখতে পাচ্ছি। আমাদের কেচিগেট রিজভী এর মধ্যে একটা মূল্যবান কথা বলেছেন। তিনি বলেছেন বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী। তো রিজভী ভাইয়াকে তুমি কিছু বলতে চাচ্ছ? রিজভীরে আর কি বলবো আপা, সারা জীবন সামলাইলো কেচিগেট সামলাইলো, তাকে সামলাইতে দেয়া হইলো, সবকিছুই ঠিক ছিল। সে এখন বলে আওয়ামী লীগ তার উপর কি জানি নির্যাতন করছে, নানান কিছু করছে। সারা জীবন তাকে দেখলাম যে, সারা জীবন বলতে আমি বুঝে দিচ্ছি, গত 17 বছর দেখলাম যে কেচিগেটের আড়ালেই সে বসে থাকলো, তাকে কেউ ধরে নাই, মারে নাই, ছোঁয় নাই। আবার শেখ হাসিনার সামনে গিয়ে হে হে করে তেলতেলা হাসিও দিত, সে আর ফখা মিলে, দুজনে মিলে তেলতেলানি হাসিও দিত। হ্যাঁ, এই প্রশ্নগুলা কেউ করবে না, এগুলা, এটা আমি পরে বলতেছি। যে আমাদের যে বললো যে অপরিকল্পিত উন্নয়ন, আপা আমাদের
আমাদের যে একজন মহান আপসহীন নেত্রী ছিলেন, যে 25 সালে ডিসেম্বর এক্সপায়ার হয়েছেন, উনি বলছিলেন ওনার জনসভায়, এবং ইন্টারন্যাশনালি সেগুলো নিউজও হইতো, এরকম হাস্যকর একজন নেত্রী 8 পাস ছাড়া সম্ভব নাই এরকম ব্রেনলেস কথাবার্তা বলা। তো উনি বলতো পদ্মা সেতু আর হবে না, টাকা পাচ্ছে না, বিদেশিরাও ঋণ দিচ্ছে না, বন্যায় নাকি ভেসে গিয়েছে। এই যে বন্যার কথাটা আবার চলে আসে, বা বন্যায় নাকি পদ্মা সেতুর মাল সামানা ভেসে গেছে, এই জোড়াতালি দেওয়ার সেতুতে আপনারা কেউ উঠবেন না। আমাদের দেশে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতুটা কতটা ইম্পর্টেন্ট, যারা এখন মনে করেন এখানে গালিগালাজ করবে, প্রচুর দক্ষিণাঞ্চলের মানুষ করতেই পারে, ওরাও কিন্তু এই পদ্মা সেতু দিয়ে খুশি খুশি 3 ঘন্টায় দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় আসে, ঢাকায় কাজ ছেড়ে, বা এমপি মন্ত্রীদের পিছে পিছে ঘুরে আবার রাতের বেলা গিয়ে নিজের বাড়িতে ঘুমাইতে পারে এই পদ্মা সেতুর জন্যই। তো তার নেত্রী যখন মানে গলা ফাইরা ওপেনলি জনসভায় বলতো যে আমাদের তোমাদের নেত্রী শেখ হাসিনার আমলে এই পদ্মা সেতু হবে না, আওয়ামী লীগের আমলে এই পদ্মা সেতু হবে না, এইসব ব্লা বলতো, এখন তাদের লজ্জা লাগে না? হ্যাঁ, এই যে কেচি রিজভি যে বললো অপরিকল্পিত উন্নয়ন, এই যে পদ্মা সেতুটা কি পরিমাণ সরকারি, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র বলতে বোঝাচ্ছি যে আমাদের প্রিয় ইউনুস, সে যে নানান ভাবে চেষ্টা করছিল আমাদের পদ্মা সেতুটা যেন না হয়, তারপরে পদ্মা সেতুটা হইছে। এইসবের পরে পদ্মা সেতু যখন হইছে, এখন আমাদের এই অশিক্ষিত 8 পাস দলের নেতারা এসে, 8 পাস নেত্রীর দলের নেতারা এসে বলতেছে যে আমাদের আওয়ামী লীগ নাকি অপরিকল্পিত উন্নয়ন করছে। তো পদ্মা সেতু অপরিকল্পিত উন্নয়ন, মেট্রো রেল অপরিকল্পিত উন্নয়ন, তো পরিকল্পিত উন্নয়ন কোনটা? ইলেকট্রিক লাইন না দিয়ে খাম্বা গাইরা রাখা? পরিকল্পিত উন্নয়ন হচ্ছে কোন রকমের পরীক্ষা নিরীক্ষা ছাড়া 204 এমপির আবাসস্থলের জায়গায় সেতু নির্মাণের সিদ্ধান্ত, এটা হচ্ছে গিয়ে পরিকল্পিত। অবশ্যই, যেহেতু তাদের সরকার দিচ্ছে, অবশ্যই এটা পরিকল্পিত, এবং সেটার ধরনের কোনো, আমি দেখলাম নিউজটাতে কোনো সার্ভে করা হয় নাই, জমিগুলো ফিজিবল কিনা, ওই জায়গাটায় সেতু প্রয়োজন আছে কিনা সেটাও চেক করা হয় নাই, জাস্ট এমপিদের এলাকা তাই বরাদ্দ দেওয়া হয়েছে, প্রায় 1000 কোটি টাকার মতো এখানে বরাদ্দ দেওয়া হয়েছে, বুঝছেন? আপা কমেন্টটা, আমার একটা ঘটনা মনে পড়ছে, আমি তোমাকে একটু বলি। আমি তখন একটা ব্যাংকে, তো সেখানে যে ডিরেক্টর সাহেব, তার বাসায় যাইতে মনে করো যে 3 দিন লাগে ঢাকার থেকে, এরকম একটা অবস্থা, এবং যে জায়গায় তার বাড়ি সেখানে লোকজন ঠিক মতো জামা কাপড়ও পরতে জানে না। ওকে, তো শেষে আমাদের একটা ব্রাঞ্চ করতে হবে, আমরা ব্রাঞ্চ করতে গেলাম, ব্রাঞ্চের ফিজিবিলিটি স্টাডি করার জন্য যে টিম গেল, তারা সিএনজি উল্টায় রাস্তায় পড়ে গেল। তো এই হচ্ছে পরিকল্পনা। ওই জায়গার লোক আসলে ব্যাংকিং জানে কিনা, তাদের ব্যাংকিং প্রয়োজন কিনা, তারা ব্যাংক থেকে লোন নেবে কিনা, ওগুলা কোনো কিছু বিচার বিবেচনা না করে, যেহেতু ডিরেক্টরের বাসায় ওই জায়গায়, ওখানে একটা ব্রাঞ্চ করতে হবে, এবং সেই ব্রাঞ্চ করার পরে আমরা 4 বছর সেই ব্রাঞ্চের লস টেনেছি, 4 বছর। এই যে 204টা সেতু হবে, এটার যে, এবং এটার থেকে যে টাকা ভাড়া হবে, সেটা আমরা কতদিন টানবো একমাত্র মাহবুদ এলাহি বলতে পারে। আমি তোমাকে কমেন্টটা আবার দেখাচ্ছি, তুমি তোমার প্রসঙ্গে ফিরে আসো। এই প্রশ্নটা কথা কি তুমি বলছিলে? হ্যাঁ, এটাই বলতেছিলাম, ওরা নিজেদের স্ট্যান্ডার্ডে সবাইকে মাপে। ওদের নেতারা যে বলতো ঈদের পরে আন্দোলন, ঈদের পরে দুর্বার আন্দোলন হবে, এই জন্য ওরা মনে করতেছে কি আমাদের আওয়ামী লীগও বুঝি ওই রকম। কিন্তু শেখ হাসিনা কিন্তু উনি সরাসরি বলে দিচ্ছেন 26 সালের ডিসেম্বরে আমি ফিরবো, এবং দেখেন ডিসেম্বরে ফেরার ঘোষণা দেওয়ার পরেই একটা ওয়ার্ল্ড কাপ চলে, দেশে বন্যায় ত্রাহি অবস্থা, যেটা আপনি বললেন যে বন্যায় সব দিক ভেসে যাচ্ছে, পরীক্ষা নাও বন্ধ নাই, ভাঙচুর হয়ে একাকার হয়ে যাচ্ছে, সেই দিকে আমাদের ভাইয়ার কোনো নজর নাই, কোথাও কিচ্ছু নাই। তারা সংসদে বসে ডেস্ক থাবাইতেছে, কি জানি বলে, ফ্যাসিবাদী শক্তিকে একত্রিত হইতে দেওয়া যাবে না, মানে দুনিয়াতে আর কোনো কিছু নাই, কোনো কিচ্ছু নাই। আমাদের ওটাকে কি বলবো, পার্বত্য সাইড, কি পূর্বাঞ্চল বলে? আমার দিক নিয়ে একটু সমস্যা আছে। পূর্বাঞ্চল, পার্বত্যাঞ্চলের কথা বলছেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। দক্ষিণ পশ্চিমাঞ্চল বন্যায় ভেসে যাচ্ছে, চিটাগাং পার্বত্য অঞ্চল বলেন, ফেনী টেনি, এই সাইড সব দিক ভেসে যাচ্ছে। সেই চলে গেছে পদ্মা সেতু ক্রস করে বরিশাল।
এবং দেখেন একটা প্রধানমন্ত্রী, এটাই হচ্ছে পার্থক্য, শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের পার্থক্যটা আপনাকে বলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন প্রথম পদ্মা সেতুতে ক্রস করেন, উনি টোল দিছেন, কারণ উনি এটা প্র্যাকটিস করছেন যে আমি যদি টোল না দিই তাইলে এইটা আমার নেতারা মানবে না, আমার এমপিদের শিক্ষা দেওয়ার জন্য মানবে। কিন্তু আমাদের ভাইয়া কি শিক্ষা দেয়? উনি গাড়ির থেকে নাইমা গাড়ি মোছা শুরু করছে, গ্লাস। ভাই, একটা প্রধানমন্ত্রীর কাজ গাড়ির গ্লাস মোছা না। গাড়ির গ্লাস মোছার জন্য যেন আমি যাকে দায়িত্ব দিছি সে যেন কাজটা প্রপারলি করে, এইটা হচ্ছে প্রধানমন্ত্রীর কাজ। প্রধানমন্ত্রীর কাজ এরকম স্থূল না, প্রধানমন্ত্রীর কাজ এরকম স্থূল জিনিস না। যেমন শেখ হাসিনা যেমন একটা নমুনা স্থাপন করছেন যে আমি টোল দিলে প্রত্যেকটা মানুষ আগ্রহী, যে প্রধানমন্ত্রী যেহেতু টোল দিয়ে যায় আমরাও টোল দিব, এটাই নিয়ম, এটাই আমাদের ফলো করতে হবে। দেখেন তাদের এমপি মোংলা মাসুদ, তাকে আনার জন্য মাঝ নদী থেকে ফেরি যায়, বুঝতে পারছেন? এবং সে যখন ফেসবুকে আগে আসতো 24-এর আগে, 24-এ কি 24-এও তো ছিল তাদের গ্রামের সবচেয়ে ভাঙা ঘরটা, তাদের টিনের ঘর ভেঙে মাটিতে অর্ধেক হান্দায় গেছে। এরপরে দেখলাম তার নাকি একর একর জমির বাড়ি ঘর হয়ে গেল। আমি তো ভাই এই হিসাবটা মিলাইতে পারলাম না যে এত আলাদিনের চেরাগ কই থেকে আসলো। যাই হোক, আলাদিনের চেরাগের জন্য তাদের যে কোটা না মেধা বৈষম্যবিহীন বাংলাদেশের স্বপ্ন ছিল, তাদের তো ওই স্বপ্ন পূরণ হয়েছে আলটিমেটলি। দেশের যে হোগামারা দিয়ে আকাশে তোলার স্বপ্ন তাদের ছিল, সেই স্বপ্ন আলটিমেটলি তারা পূরণ করতে পারছে। এই জন্যই দেখেন ওরা ডাকলে এখন কেউ যায় না, কেউ যায় না। তুমি বললা যে একটা কথা বললা যে প্রধানমন্ত্রী কি নিয়ে ব্যস্ত। প্রধানমন্ত্রী তো ব্যস্ত তার টাকা পয়সা সংগ্রহে। যেমন চট্টগ্রামে ইন্টারনেট ব্যবসাতে সন্ত্রাসী নামিয়ে দেওয়া হয়েছে, কিশোর গ্যাং নামিয়ে দেওয়া হয়েছে। তারা 35 লক্ষ টাকা লুট করেছে, পুরা অফিসটা ভাঙচুর করেছে। তার আগে ডেভিড ইমন সে ফোন করে বলেছে আমাকে চিনোস না, আমাকে চিনবি। তার কাছে 2 কোটি টাকা চাঁদা চেয়েছে। এবং এখন দেখা যাচ্ছে যে চট্টগ্রামের পুলিশ বলছে যে তারা সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সামলাতে হিমশিম খাচ্ছে। এখন হিমশিম তো খাবে যাদের সন্ত্রাসী কার্যক্রমের উপর ভর করে ক্ষমতায় আরোহণ, তাদেরকে তো কিছু বলা যাবে না, তাই না? তো প্রধানমন্ত্রী ব্যস্ত কিন্তু তার টাকা পয়সা একসাথে করার কাজে। উনি নিজে তো নামতে পারছেন না, সেজন্য উনি ডেভিড সিমন এদেরকে নামিয়ে রেখেছেন। ঠিক আছে, তো চিটাগংয়ের বিষয়টা দিয়ে তুমি আমাকে স্টুডিওতে ঢোকার আগে বলছিলে যে আপা ইন্টারনেট ব্যবসায়ের এটা, তো তোমার কি আর কোনো ইনসাইট আছে এটা নিয়ে? ইন্টারনেট ব্যবসা আসলে ঠিকই আছে আপা। ইন্টারনেট ওদের কি জানি মৌলিক অধিকারের মধ্যে দিল না, তাদের ওই যে ইলেকশনের সময় যে ইশতেহার দিল সেটাতে বললো তো ইলেকশন না, সরি, ইন্টারনেট হচ্ছে তাদের মৌলিক অধিকার। তো মৌলিক অধিকার দিতে হলে কি জানি বলে, মৌলিক অধিকার খরচ করে পাবে না, ভাইয়ার দেশে থাকবে 10% কমিশন দিবে না, তাই কি হয়? ভাইয়ার আমলে দেখেন, আমরা তো 1 থেকে 6-এর আমল আমরা দেখছি, খুব ভালো মতো দেখছি আপা। নিউজ খুললেই দেখা যেত, এই যে আজকের প্রথম আলো যে ধরেন ইউনূসের কে এত বিজব দিতেছে, ভাইয়াকে এত বিজব দিতেছে, তখন কিন্তু এই দুর্নীতির বরপুত্র নামটা দিয়েছিল আমাদের প্রিয় প্রথম আলোই, বুঝছেন? আবার 10% খাম্বা তারিখ, প্রত্যেকটা নাম কিন্তু আমাদের প্রিয় মতি ভাইয়ের দেয়া। সেই আমাদের তারেক ভাইয়া ভুলে যাইতে পারেন, মুশলেকা ভাইয়া ভুলে যেতে পারেন, আমাদের মেমোরি এতটা খারাপ না। তো সেই আমলে আমরা দেখতাম যে আপা এই যে কি জানি ব্যবসায়ী টাকা ছিনতাই, মতিঝিল থেকে কি জানি গুলি করে টাকা ছিনতাই করা হইলো। তখন তো বেবি ট্যাক্সি ছিল, ওই আমলে তো বেবি ট্যাক্সি ছিল, তখন তো সিএনজি ছিল না। বেবি ট্যাক্সি থেকে ছিনতাই, গাড়ি থেকে ছিনতাই, গাড়ি থামায়, বাইক থামায়, হ্যাঁ, নানান কাহিনী হইতো। এই মেমোরিটা ফিরে আসছে। মানে আমি খুবই গ্রেটফুল এই জন্য, কারণ মানুষজন শৈশবের প্রতি খুব মানে নস্টালজিক থাকে, যে শৈশবের দিনগুলোতে যদি ফিরে যাওয়া যায়, তো সেই শৈশবের অম্ল মধুর স্মৃতিগুলো যদি জীবনে আবার ফিরে আসতো। আমরা হচ্ছে একটা খুবই সৌভাগ্যবান জাতি আপা। শেখ হাসিনার কারণে আমরা 5 বছর পর সেই মেমোরিটা পাই নাই, কিন্তু আলটিমেটলি 17 বছর পরে আমরা সেই মনে করেন গাছের মগডাল থেকে নিচ একদম গোড়ায় পর্যন্ত ফিরে আসছি, সেই শৈশবের মজাগুলো পাচ্ছি। যে নিউজ খুললে যে দেখলেন আপনি তো বলতেছেন ইনসাইটটা কি, ইনসাইটটা হচ্ছে এই যে আমরা ছোটবেলায় যেগুলো দেখতাম নিউজ পেপারে, আপনি 2001 থেকে 6 নিউজ পেপার এবং এই 24-26 নিউজ পেপার খুলে কোনো ডিফারেন্স পাবেন না। আপনার কাছে মনে হবে যে আপনি টাইম মেশিন, আপনি বুড়া হয়ে যেতে পারেন, নিউজ কিছু চেঞ্জ হয় নাই। আমি যেমন এই একটা গল্প মনে পড়লো, এক লোক কোভিডের টাইমে, বেশি দিন আগের নাই, যে আমাদের 2020 সালে যে কোভিড গেল, কোভিডের টাইমে এক লোক অজ্ঞান হয়ে গেছে, মানে অসুস্থতার তীব্রতায়। তো উনি ছিলেন, ভেন্টিলেশনে ছিলেন। ওনাকে যখন তোলা হইলো,
উনি ওনার ছেলের সাথে ধমকাধমকি করতেছিলেন, ধমকাইতে ধমকাইতে অজ্ঞান হয়েছেন। উনি যখন সেন্স ফিরে আসলো, ওনার মাথায় এখনো ওইটাই রয়ে গেছে যে উনি ছেলেকে কোনো একটা কারণে ধমক দিতেছিলেন। তো উনি সেন্স ফিরে সুস্থ হয়ে প্রথমে ছেলেকে ধমকটা দিলেন, কিন্তু তারপর যখন তাকে বলা হইলো যে মাঝে 20 দিন কেটে গেছে, তখন তার টনক হলো যে 20 দিন কেটে গেছে কিভাবে সম্ভব? আমি না একটু আগে মানে চোখ বন্ধ করলাম, ঘুমাইলাম, ঘুম থেকে উঠে এখন আমার ছেলেকে একটা ধমক দিতে গেছি, 20 দিন কি করে কাটে? এই যে আমাদের প্রিয় যে এই কি জানি বলে গণতন্ত্রের পাহারাদার যে সরকার, 26 সালের 12ই ফেব্রুয়ারি যে সুষ্ঠু আন্তর্জাতিক মানের ইলেকশন হইলো, সেখানে যে ইঞ্জিনিয়ারিং করে যে বসলো, তাদের আসলে ওই 20 বছর পার হয়ে 20 দিন তো 20 বছর পার হয়ে গেছে, ওদের মেমোরি ওইখানেই আটকায় আছে। ওরা ওইখান থেকে এখনো বের হইতে পারে না। বের হইতে পারে নাই বলেই দেখেন এই যে বলতেছে, যেটা আপনি আমাকে বলছিলেন যে রিজভি বলল অপরিকল্পিত উন্নয়ন, কোন একটা নমুনা দেখাইতে পারে নাই, কিচ্ছু করতে পারে নাই, খালি দোষ দেওয়ার মধ্যে। দোষটা কি দিল? আপনি দোষারোপের কাহিনীটা আবার শোনেন। আমাদের শিক্ষামন্ত্রী, খুবই চটকদার একটা শিক্ষামন্ত্রী, সে বলতেছে আগের সরকার আমলের এই প্রশ্ন করে রেখে গেছে এইচএসসি পরীক্ষার। মানে মানে দোষটাও যদি দিতে হয় তাইলে সেটাও গুণের কথা হয়ে যায়। আপনি শোনেন আপা, আওয়ামী লীগ সরকার এতটাই দূরদর্শী যে তারা 2-3 বছর পরের কোশ্চেনও করে জমায় রেখে গেছে, যেন তোরা এসে ভাঙ্গায় ভাঙ্গায় খাইতে পারোস, তোদের জন্য চাল ডাল ত্রাণ সমাজ সার টার সব জমায় রেখে গেছে। এখন তো কয়েক বছরে দেখলাম পরীক্ষার প্রশ্নও করে রেখে গেছে, তোদের কোনো কাজই করতে হবে না। মানে দোষ দিতে গিয়ে যে ওরা আমাদের মোটামুটি আমাদের নামই স্তুতি হয়ে যাচ্ছে, এটা কিন্তু ওরা বুঝতে পারতেছে না। 2 বছর আগে আওয়ামী লীগ সরকার নাকি সব প্রশ্ন করে রেখে গেছে। কিরকম হাস্যকর দোষারোপ করতে আসে আপনি বলেন তো। এই কথাটা ওরা যে 20 বছর যে ওদের কোনো দুনিয়ার সাথে ওদের কোনো তাল নাই, লয় নাই, কোনো যোগাযোগ নাই, ওরা যে টোটালি জনবিচ্ছিন্ন, ওরা যে স্মার্ট পৃথিবীর সাথে আগাইতে পারে না, এটাই হচ্ছে প্রমাণ।